প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বৈঠকে পুতিন স্পষ্টভাবে জয়ী, ট্রাম্প হারেননি। সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলাস্কা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবেই জয়ী হয়েছেন। যদিও ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাননি। কেবল আবার বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া প্রায় ৩ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প আসলে খুব বেশি কিছু পাননি। বোল্টন সিএনএনকে বলেন, ট্রাম্প কিছুই পাননি, কেবল আরও বৈঠকের প্রতিশ্রুতি পেয়েছেন। অন্যদিকে পুতিন সম্পর্ক পুনর্গঠনে অনেকটা এগিয়ে গেছেন। আমি সবসময় মনে করতাম এটি তার মূল লক্ষ্য। বোল্টন আরও বলেন, তিনি নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো বোর্ড যুদ্ধবিরতির মুখোমুখি হতে হয়নি। পরবর্তী বৈঠকের তারিখও ঠিক হয়নি। জেলেন্সকিকে এসব কিছু এই সংবাদ সম্মেলনের আগে জানানো হয়নি। যদিও কোনো স্পষ্ট ফলাফল বা দিক নির্দেশনা ছাড়াই বৈঠক শেষ হয়েছে, তবুও দুই নেতা একে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, আমরা এখনও সেখানে পৌঁছাইনি, তবে সেখানে পৌঁছানোর ভালো সুযোগ আছে। ট্রাম্প বৈঠক সময়কার ট্রাম্পের চেহারা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আরেকটি বিষয় বলবো, আমার মনে হয়েছে ট্রাম্পকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সত্যিই খুব ক্লান্ত। তিনি হতাশ নন, কিন্তু ক্লান্ত। এর মানে কি হতে পারে সেটা ভেবে দেখতে হবে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলাস্কার বৈঠক খুবই সফল হয়েছে, তবে তিনি এখন যুদ্ধবিরতির বদলে সরাসরি একটি শান্তি চুক্তি চান। ট্রাম্প লিখেছেন, আলাস্কায় দারুণ এবং সফল একটি দিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ভালো হয়েছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এবং কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে গভীর রাত পর্যন্ত ফোনে কথা হয়েছে। এতে ন্যাটোর মহাসচিবও ছিলেন। সবার মত ছিল, ভয়াবহ এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তি করা। শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, কারণ তা অনেক সময় টেকে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আগামী সোমবার জেলেন্সকি তার সঙ্গে দেখা করবেন। এরপর নেতারা পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করবেন। এদিকে সীমান্ত আলোচনার জন্য ভারতে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সংক্রান্ত আলোচনার জন্য আগামী সপ্তাহে ভারতে সফর করবেন চীনের প্রধান কূটনীতিক। একই সঙ্গে দুই দেশ ৫ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনাও পরীক্ষা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এসব কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে সফর করবেন এবং চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধি দলের বৈঠকে যোগ দেবেন। শীতল ও উচ্চভূমি হিমালয় সীমান্তের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অতীতে বাণিজ্য সাধারণত সামান্য পরিমাণে হলেও এটি পুনরায় শুরু হওয়া প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সীমান্তে সমাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর বাণিজ্য বন্ধ হয়ে যায়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা করতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সোমবার নয়াদিল্লি সফরে আসবেন। এছাড়া নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন, যিনি গত জুলাই মাসে বেইজিংয়ে সফরে গিয়েছিলেন। দুটি বৃহৎ অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলী প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বিশ্ব বাণিজ্য ও ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারা সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা ও ভারতীয় কর্তারা জানিয়েছিলেন, দুই দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে। পুনরায় সরাসরি ফ্লাইট চালু করার ও পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত চুক্তিগুলো তাদের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে রয়টার্সের আটকের খবরের পর সশরীরে অনুষ্ঠানে হাজির চীনা কূটনীতিক। সিঙ্গাপুরে নিযুক্ত একজন চীনা সিনিয়র কূটনীতিক এবং প্রাক্তন রাষ্ট্রদূত সান হাইয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রয়টার্সের এমন খবর প্রকাশের পর একটি অনুষ্ঠানে দেখা গেল তাকে। শুক্রবার ১৫ই আগস্ট সন্ধ্যায় বেইজিংয়ে ভারতীয় দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সান হাইয়ান। অনুষ্ঠানে রয়টার্সের এক প্রশ্নের জবাবে তিনি তাদের প্রতিবেদনকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ তাকে আটক করেছে বা জিজ্ঞাসাবাদ করেছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সান। তিনি বলেন, আমি এখানে আছি।
রয়টার্স জানিয়েছে, সানকে জিজ্ঞাসাবাদ নিয়ে আলোচনা করতে নাম প্রকাশ না করার অনুরোধকারী 3টি সূত্রের কেউই কূটনীতিককে জিজ্ঞাসাবাদের ভিত্তি সম্পর্কে জানতেন না। সানের সর্বশেষ জনসম্মুখে উপস্থিতি ছিল 1 আগস্ট। সে সময় তিনি বেইজিংয়ে নেপালের দূতাবাস আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 53 বছর বয়সী সান কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান হিসাবে দায়িত্ব পালনকারী প্রথম নারী। তিনি 2022 সালের মে থেকে 2023 সালের জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে চীনের রাষ্ট্রদূত ছিলেন। সর্বশেষ জানিয়ে দেব, ইউরোপীয় নিষেধাজ্ঞা ঠেকাতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর ইরান বলেছে তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব, এটি থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এতে কাজ না হয় এবং তারা, অর্থাৎ ইউরোপীয় দেশ, নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তার প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে। আমরা সে ব্যাপারে যথাসময় আলোচনা করব। E3 নামে পরিচিত ইউরোপের 3 শক্তিধর দেশ গত বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানায়, চলতি আগস্ট মাসের শেষের দিকে কূটনৈতিক সমাধান না হলে তারা তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত। এই 3 দেশই 2015 সালের সেই চুক্তির স্বাক্ষরকারী যার আওতায় ইরানের পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। অক্টোবরে মেয়াদ শেষ হতে যাওয়া ওই চুক্তিতে একটি স্ন্যাপব্যাক মেকানিজম রয়েছে যা নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ দেয়। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চিঠিতে বলেন, যদি ইরান 2025 সালের আগস্টের শেষের আগে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে না চায় অথবা সময় বাড়ানোর সুযোগ গ্রহণ না করে, তাহলে E3 স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে প্রস্তুত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা-নোয়েল বারো বুধবার এক্সে দেওয়া পোস্টে বলেন, যদি ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন অব্যাহত রাখে, তাহলে ফ্রান্স এবং এর জার্মান ও ব্রিটিশ অংশীদাররা আগস্টের শেষে অস্ত্র, পরমাণু সরঞ্জাম ও ব্যাংকিং খাতে বৈশ্বিক অবরোধ পুনর্বহাল করবে, যা 10 বছর আগে তুলে নেওয়া হয়েছিল। আরাগচি এ ব্যাপারে বলেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল নেতিবাচক হবে, তবে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব অতিরঞ্জিত করা হয়েছে।